প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো রপ্তানিমুখী খাত নিয়ে। যেটাতে আমরা ফোকাস করতে চাই মূলত গাজীপুর অঞ্চলের ব্যবসা বাণিজ্য রপ্তানিমুখী খাতের সঙ্গে যারা জড়িত রয়েছেন, এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের সঙ্গে কেমন চলছে, কি চ্যালেঞ্জ উদ্যোক্তারা মোকাবেলা করছেন, এসব বিষয় নিয়ে আজ আমরা আলাপ করবো। আমার অতিথি হিসেবে আমার সঙ্গে রয়েছেন আক্তার হোসেন, তিনি কে ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, একই সঙ্গে বিজিএমইর যে গাজীপুর অঞ্চলে সংকট মোকাবেলা সংক্রান্ত যে কমিটি রয়েছে সেই কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করছেন। আক্তার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ নাগরিক টিভি, থ্যাংক ইউ আরমান ভাই আপনাকে, যে আপনি যে উদ্যোগটা নিয়ে আসছেন এটা স্বাগত জানাচ্ছি এবং দর্শকদেরকেও স্বাগত জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমাদের বিজিএমইর পক্ষ থেকে। একটু শুরুতে যে প্রশ্নটা আমি করতে চাই আপনাকে, আমরা সম্প্রতি দেখলাম যে বিজিএমইর যে বর্তমান বোর্ড তাদের তৎপরতায় আপনাদের যারা রপ্তানিমুখী খাতের সাথে জড়িত, আপনাদের বড় একটি সংকট ছিল এইচএস কোড নিয়ে। যদি কোনো সংকট হতো কাস্টমসে পণ্য ছাড় করতে দিত না, এখন বলা হচ্ছে কাস্টমস যে 4টি ডিজিট যদি মিলে যায় সেই পণ্য ছাড় করতে পারবেন। এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি উদ্যোক্তা হিসেবে? আমি মনে করি এটা আমাদের বিজিএমইর বর্তমান বোর্ডের হিউজ একটা অ্যাচিভমেন্টস, বিকজ আমরা সত্যিকার অর্থে গার্মেন্টসের যে প্রতিনিয়ত যে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, ফ্যাশন চেঞ্জ হচ্ছে, এইটার সাথে আমাদের যে র মেটেরিয়ালস এর ইম্পোর্টের যে এইচএস কোড নাম্বার যে সমস্যাগত কারণে আমরা অনেক সময় বাজার হারাচ্ছি, আমরা বায়ার হারাচ্ছি, সিজন হারাচ্ছি, আমরা পাশাপাশি অর্ডারও হারাচ্ছি। কিন্তু সেই জায়গাটা অনেকদিন থেকে ট্রাই করতেছিল আমাদের বিজিএমইএ, যে এটাকে কিভাবে একটা ইউনিফাইড এর মধ্যে এখনো আনতে পারে না, বাট চেষ্টা চলতেছে এখন পর্যন্ত। বাট আমাদের বোর্ড এবং শেহাব ভাই এবং আমাদের প্রেসিডেন্ট সাহেব সবাই মিলে এনবি এর সাথে মিটিং করে যেই জায়গাটা নিয়ে আসতে পেরেছে, এইটা আমার কাছে মনে হচ্ছে অনেক বড় অ্যাচিভমেন্ট। যদি প্রথম এসএস কোডের প্রথম 4টা ডিজিট যদি মিলে যায়, তাইলে কিন্তু সে আন্ডারটেকেন দিয়ে মালটা রিলিজ খুব কুইকলি নিতে পারবে এবং এটার ইন্টারন্যাশনাল যে এসএস কোড বাকি যে নাম্বারটা সেটা খুব কুইকলি প্রাপ্যতার সাথে অ্যাড করে আন্ডারটেকেন দিয়ে নিয়ে এনে পরে সে প্রাপ্য অ্যাড করে নিয়ে আসবে। এতে যেমন আমাদের বিজনেস বাড়বে, মার্কেট পরিধি বাড়বে, প্লাস বায়ার থেকে খুব কুইক সাপোর্ট দিয়ে আমরা কুইক অর্ডার নিতে পারবো, যাতে আমাদের দেশে রেমিটেন্স খুব আমাদের যে টার্গেট এক্সপোর্টের সেটাতে আমরা যথেষ্ট সহযোগিতা পাবো। এটার কারণে আমরা সম্প্রতি একটি বিষয় লক্ষ্য করছি, এনবিআর থেকে যেটি নেওয়া হয়েছে, এনবিআরও সম্প্রতি এনবিআর এর চেয়ারম্যান আপনাদের সঙ্গে একটা বিজনেস ডে করছেন, এটি নিয়মিত করবার একটি উদ্যোগ রয়েছে এনবিআর এর শীর্ষমহল থেকে। একই সঙ্গে আমরা দেখছি যে অন্য স্তরগুলোতে কাস্টমস, সেখান থেকেও নিয়মিত আপনাদের সঙ্গে একটি বৈঠক দর কষাকষির একটি সুযোগ তৈরি হচ্ছে। এটি অব্যাহত থাকলে কি আপনাদের ব্যবসা বাণিজ্যের যে অন্তরায়গুলো রয়েছে কাস্টমসের সঙ্গে বা এনবিআর এর সঙ্গে যে দূরত্বগুলো ব্যবসায়ীদের সঙ্গে রয়েছে, সেটি কাটবে বলে মনে করেন আপনি? হ্যাঁ, এটা তো একটা জিনিস হলো যে আপনার সরকার তো আমাদের বিজনেসম্যানদের শত্রু না, আর আমরাও তাদের এনিমি না। আমরা যারা বিজনেস করি, যারা বিজনেসম্যান, তারা কিন্তু দেশের জন্য কাজ করি। আর যেই কাজটা সরকার এখান থেকে রেমিটেন্স দেশে আসার পরে এটা গভর্নমেন্ট যে ট্যাক্স পায় সেটা দিয়ে সরকারও চলে। এই আমাদের মধ্যে যে দূরত্বটা ছিল এতদিন, এই দূরত্বটা থাকাটা আমার কাছে মনে হয় ঠিক হয় নাই। এই দূরত্বটা কমিয়ে আনার জন্য এনবিআর যে উদ্যোগটা নিয়েছেন, এটা এনবিআর চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানানো উচিত এবং বর্তমান গভর্নমেন্টকে ধন্যবাদ জানানো উচিত। পাশাপাশি আমি দেখছি এনবিআর চেয়ারম্যান সাহেব দেখলাম যে বন্ড হাউসগুলিও এবং বন্দরও দেখলাম, আমাদের বিজিএমইর বোর্ড, চিটং এর যে বোর্ড আছে তারাও দেখলাম বন্দরে কন্টিনিউ মিটিং করতেছেন, যে কিভাবে আমরা আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের প্রবলেমগুলিকে ছোট করে এনে, সহজীকরণ করে এনে আমরা এটাকে ত্বরান্বিত করতে পারি এবং এক্সপোর্টটাকে বাড়াইতে পারি এবং ইম্পোর্টটাকে সহজ করতে পারি। এই কাজটা করতেছেন। গত আপনার 2টা মিটিং আমিও ছিলাম। ঢাকা দক্ষিণ কাস্টমস বন্ডে কমিশনার সাহেবের সাথে একটা মিটিং হয়েছে, যেটা গণ শুনানি বলে ওনারা নাম দিয়েছেন। এইটাও আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো একটা উদ্যোগ ওনারা নিয়েছেন এবং কমিশনার সাহেব নিজে মোটামুটি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা চেষ্টা করবেন এখন যে টাইম ফ্রেমটা নিচ্ছে কাস্টমস বন্ড একটা ফাইল রিলিজ করার জন্য, একটা মাল রিলিজ করার জন্য বা একটা রিনিউয়ালের জন্য, সেটাকে তুমি টাইম ফ্রেম করে দিবেন, টাইম ফ্রেম করে দিয়ে এবং টাইমটাকে শর্ট করে নিয়ে আসবেন, যেন গার্মেন্টসের এক্সপোর্টের সাথে বা ইম্পোর্টে কোনো রকম
ক্ষতি না হয় সেই জায়গাটা ওনারা কাজ করবেন। এবং গতকালও আমি এয়ারপোর্ট কাস্টমসের কমিশনার সাহেব সহ একটা মিটিং হয়েছে সেম বেশ কিছু আইজিএম ইস্যু নিয়ে, তারপরে গোয়েন্দা সংস্থা যে মাল গেইটে আটকিয়ে দেয় এই সমস্ত ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। সেটাকে উনি মোটামুটি খুব পজিটিভ ভাবে দেখছেন এবং আমাদের কথাগুলো উনি নিয়েছেন, নিয়ে ওনার অফিসার যারা আছেন সবাইকে উনি, বিমানের প্রতিনিধি ছিলেন, সিএনএ প্রতিনিধি ছিলেন এবং ওনার যারা ছিলেন কর্মকর্তা সবাই ছিলেন, সবাইকে উনি মোটামুটি একটা ইনস্ট্রাকশনের মতোই বলছেন চেষ্টা করবেন সেবা দেওয়ার জন্য। ওনারা তো সেবা যেই শব্দটা এটাকে ওনারা হয়তো অনেকটা আমাদের এখানে কমে যাওয়ার কারণে আমাদের বিজনেসও হ্যাম্পার হয়েছে। আমার বিশ্বাস এই সেবাটা ওনারা বলছে স্টার্ট করবে এবং ভালোভাবেই করবেন। অনেকক্ষণ কথা হয়েছে এবং তার আশ্বস্ত করছেন আমাদেরকে যেন বিজনেসে কোনো ক্ষতি না হয়, স্পেশালি গার্মেন্টসের জন্য কোনো ক্ষতি না হয়, এইটাতে ওনারা যথেষ্টভাবে সহযোগিতা করবেন। পাশাপাশি একটু কথা বলি আপনাকে, যেটা এনবিআর এর বা কাস্টমসের আমাদের যে ইন্সপেক্টর সাহেবরা কাজ করেন, বেসিক্যালি ফিল্ড ওয়ার্ক যারা করেন, স্টার্টিং যারা করেন আরও এবং এআরও, ওনাদের হয়তো ফ্যাশন সম্পর্কে অতটা জ্ঞান না থাকার কারণেও কিছু ল্যাকিংস থাকে। বিকজ ফ্যাশন কিন্তু ওনারা তো ডেস্ক ওয়ার্ক করতেছে, কিন্তু ইন্টারন্যাশনাল যে ফ্যাশন চেঞ্জ হচ্ছে, ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। একটা বায়ার বললো যে আমাকে তুমি নেকের মধ্যে একটা লেস লাগিয়ে সুন্দর করে দিও, লেখা আছে নেকলেস। আমি ইম্পোর্ট করলাম, লিখলাম নেকলেস। এই যে নেকলেস শব্দটা আমি লিখলাম, ওই কাস্টমার মনে করছে আসলে এটা মানে স্বর্ণের কোনো কিছু, নেকলেস উনি ইম্পোর্ট করছে। এইটার জন্য ফাইল কিন্তু সে মোটামুটি 1 মাস আটকে রাখে, জানি না সে আসলে এটা কি। এই যে না জানার যে ল্যাক অফ নলেজটা যেটা আছে, এইটাও ওনারা বলছে যে আমাদেরকে যদি বিজিএমের পক্ষ থেকে আমরা যখন কোনো ট্রেনিং এর ব্যবস্থা যদি আমরা করি এবং বিজিএম যদি এটাতে এই অফিসারও জয়েন করবে আমাদের সাথে শেখার জন্য, এইটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি। এনবিআর যে কমিশন সাহেব কমিটমেন্ট করছেন, এইটাও যদি আমরা করতে পারি দেশের জন্য এবং আরএমজির জন্য, তাহলে আমার কাছে মনে হয় আমরা ভালো করতে পারবো। ব্যবসা করতে গেলে বড় একটি অন্তরায়ের কথা আমরা সবসময় শুনে আসি, সেটি হলো ট্রেড লাইসেন্স করা। সেটি শুধু গাজীপুর না, ঢাকা মহানগরী বলেন বা চট্টগ্রাম বলেন বা অন্য জায়গায় ব্যবসা বাণিজ্য যেগুলো শিল্পাঞ্চল, সেখানে ট্রেড লাইসেন্স যখন করতে চান নানা রকম অন্তরায় থাকে। এই যে ট্রেড লাইসেন্স করতে গেলে যে লাল ফিতা দৌরাত্ম, এতগুলো কাগজপত্র প্রস্তুত করে দিতে হয়, এটা আসলে ব্যবসায়ীদের নিরুৎসাহিত করে না? নট অনলি আপনার, শুধু আমরা ট্রেড লাইসেন্স যে ইস্যুটা আছে একটা বিজনেসের, আমাদের দেশের নিয়ম অনুযায়ী বা প্রেক্ষাপটে যে কোনো দেশেরই প্রথমেই থাকে ট্রেড লাইসেন্স। এবং এই ট্রেড লাইসেন্স নিতে গেলে আমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রিপেয়ার করে দিতে একটা বিজনেসম্যানের, সেগুলি প্রিপেয়ার করে দেয় ইনিশিয়াল স্টেজে যদি নতুন ট্রেড লাইসেন্স নেয়। এটা না দিলে নর্মালি ট্রেড লাইসেন্স হয় না। এবং একটা ইনভেস্টর বা একটা এন্টারপ্রেনার বা যখন তার সমস্ত ইনভেস্টমেন্ট করার পরে, এখানে আপনি দেখবেন প্রায় 24টা গভর্নমেন্টের যে সিটি কর্পোরেশন, এখানে প্রায় 24টা আইটেম আছে যেটা আমাদেরকে জমা দিতে হয়, জমা দিয়ে একটা ট্রেড লাইসেন্স নিতে হয়। সেটা আমরা নিয়ে ব্যবসা শুরু করলাম। এখন শুরু করার পরে 1 বছর পর পর যে রিনিউয়ালের যে একটা সিস্টেম রাখছে, এইটাতে কিন্তু আমাদের প্রচুর যেমন মানসিকভাবে আমরা প্রবলেম ফেস করতেছি, ফিনান্সিয়ালি কিন্তু আমরা অনেক লস করতেছি। এটা হয়তো সবসময় তো সবকিছু বলাও যায় না। এইটাকে যদি আমরা এর আগের মনে হয় 2020 সালে কোন একটা বোর্ডে রুবানা আপা মনে হয় বা চেষ্টা করতেছিলেন এটাকে কিভাবে একটু সহজীকরণ করা যায়। রিনিউয়াল যখন করি আমরা 1 বছর পর, এই রিনিউয়ালটা কিভাবে আমরা সহজীকরণ করতে পারি সেটা চেষ্টা করছিলেন এবং বেশ কিছু ডকুমেন্টারি কাজ করছেন, সেটাকে আনতে পারেন নাই বিকজ অফ বেশ কিছু গভর্নমেন্টের বা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের পলিসিগত কিছু লিঙ্ক আপ রাখার কারণে আমরা করতে পারি নাই। এরপরের বোর্ডও চেষ্টা করছে, তাও পারে নাই। তারপরে একটা সার্কুলার হয়েছিল যে ঠিক আছে ট্রেড লাইসেন্স সারা বাংলাদেশের যে বিভিন্ন সিটি কর্পোরেশন গুলি আছে সব জায়গায় কিন্তু ট্রেড লাইসেন্স রিনিউয়াল করার সময় হোল্ডিং ট্যাক্স আটকে রাখে না। ট্রেড লাইসেন্স আপনি দেখেন, আমাদের এই ট্রেড লাইসেন্স যদি আমরা রিনিউ না করি, তাহলে এটার জন্য আমরা কিন্তু আমাদের কোনো কমপ্লায়েন্সে কাজ করতে পারি না। কোনো বায়ার যারা আমাদের মেইন আলটিমেট বায়ার, তারা আমাদের যে সার্টিফিকেশন গুলি দেয় বিভিন্ন, এদের মেইন প্রথম শর্ত হলো ট্রেড লাইসেন্স লাগবে, রিনিউয়াল লাগবে। এখন এই রিনিউয়াল করতে গিয়ে আমরা যে হ্যারাসমেন্টটা হচ্ছি, যে ধরনের আপনার টাইম কিল হচ্ছে, তারপরে এখানে রিভিউর কিছু ইস্যু আছে, তারপরে এখানে কিছু হোল্ডিং ট্যাক্সের যে মেইন পার্টটা, এটাকে যদি কোনোভাবেই রিনিউয়ালের সাথে অ্যাডজাস্টমেন্ট না রেখে শুধু যদি একটা মালিককে, প্রত্যেকটা মালিক কিন্তু ট্যাক্স দিতে চাচ্ছে, কিন্তু কেন জানি সিটি কর্পোরেশন বলেন, স্পেশালি গাজীপুর সিটি কর্পোরেশনটা নিয়ে আমরা যথেষ্ট বিপদে আছি।
এবং অনেক ছোট ছোট মালিকগুলি বেশি বিবিধ যারা ভাড়াটিয়া আছে। কারণ যখন হোল্ডিং ট্যাক্সটা আসে, হোল্ডিং ট্যাক্স তো দেওয়ার কথা হইলো মূল বিল্ডিং এর মালিক অথবা যে জমির মালিক সে দিবে হোল্ডিং ট্যাক্স। আমি একজন ভাড়াটিয়া মানুষ, আমি তো আর হোল্ডিং ট্যাক্স দিব না। এখন আমার সাথে তার চুক্তি কিভাবে হয়েছে যে হোল্ডিং ট্যাক্স কে দিবে, সেই জায়গাটা কিন্তু আমরা চেষ্টা করি যে হোল্ডিং ট্যাক্সটা দেওয়ার জন্য। কিন্তু এই যে হোল্ডিং ট্যাক্স দেওয়ার জন্য যে একটা মাফের ইস্যু থাকে, তারপর ট্যাক্সের নির্ধারণের যে জায়গাটা আছে, আমাদের প্রেসিডেন্ট সাহেব বিজিএমএর বাবু ভাই যে অলরেডি এটা নিয়ে কাজ করে একটা সার্কুলার সবাইকে দিয়ে দিছে যে মেম্বাররা কিভাবে হোল্ডিং ট্যাক্স দিয়ে বা কিভাবে রিনিউয়াল করবেন দিচ্ছেন। এবং আমরা চেষ্টা করতেছি যেন এই হোল্ডিং ট্যাক্সের যে হারটা নির্ধারণ করা হয়েছে এটাকে কমিয়ে আনার জন্য চেষ্টা করতেছি। পাশাপাশি আমরা রিকোয়েস্ট করব এবং আমরা চেষ্টা করব ইন ফিউচার যদি হোল্ডিং রিনিউয়ালটা যেন হোল্ডিং ট্যাক্সের বাইরে রাখা হয়, এটা আমার একটা অনুরোধ থাকবে। আপনি হোল্ডিং ট্যাক্সের প্রসঙ্গ টানছিলেন এবং কর ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে যে করের হার সেটি একটু বাড়তি বলে বলছিলেন। তো এই কর হার নিয়ে এটি শুধু গাজীপুরের সমস্যা না, এটি সারা দেশেই একই চিত্র। মানে ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে যে কর যেটা দিতে হচ্ছে সেটিকে আরো একটু কমানোর কথা বলছিলেন, এরকম আপনি বলতে চান? আমাদের গার্মেন্টস সেক্টরের জন্য অন্যান্য যে স্টেক হোল্ডার আছে বা অন্যান্য যে সিটি কর্পোরেশন গুলি আছে, সেখানে যতটুকু আমি যতটুকু জেনেছি যে এরা হোল্ডিং ট্যাক্সের সাথে রিনিউয়ালে কোনো সম্পর্ক না রাখে না। শুধু গাজীপুরে এবং সাভারে আশুলিয়াতে এই দুই জায়গাতে ওনারা এটাকে লিঙ্ক আপ করে রাখছেন যে কোনো ভাবেই হোক ট্যাক্স আদায় করার জন্য। এবং এই ট্যাক্স দিতে গিয়া এর আগের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই সিটি কর্পোরেশন, তারা কিছু মুখস্থ ট্যাক্স ধরে দিয়ে দিতেন, দিয়ে তারা 50% যেভাবে লিয়াজু করে বা মাফ করে নিয়ে আসতো। এখন এটাকে কিন্তু জমতে জমতে একটা মালিকের অনেকগুলি টাকা জমে গেছে। এবং একই জনের যে হারটা বেরোয়েছে, এই হারটাকে যদি আমরা গার্মেন্টস সেক্টরের জন্য যদি এই হারটাকে আমরা একটু কমাই দেয়, সরকার যদি একটু হাত দেয়, কমিয়ে দেয়, তাহলে মালিকরাও কিন্তু আপনার এই অনেক উপকৃত হবে। এবং এই ট্যাক্সের মানে জায়গা থেকে সরকারও ট্যাক্স সঠিকভাবে পাবে। আমি একটা প্রস্তাবনাও দিছিলাম যে হোল্ডিং ট্যাক্সটা গভর্নমেন্ট যেভাবে ফিক্স করছে, একটা রিনিউয়াল করতে গভর্নমেন্ট ফি আমাদের 22-23 হাজার টাকা লাগে অনলি একটা ট্রেড লাইসেন্স রিনিউয়াল করতে। কিন্তু আমার হোল্ডিং ট্যাক্স ধরেন 4 থেকে 5 লাখ বা 10 লাখ টাকা আসছে। এই টাকাটা একটা মালিক অনেক সময় একবার দিতে পারে না। এটাকে যদি ওনাদের পলিসিও আছে যে কিস্তি করে দেওয়া যায়, আবার রিভিউ তো দেওয়া যায় যে কিছু পার্সেন্ট যারা ধরেন ঋণ নিয়ে ইন্ডাস্ট্রি করছে, সে রিভিউটাতেও কিন্তু কিছু স্যাক্রিফাইস করার নিয়ম করে রাখছেন। এই যে এই রিভিউটা কিন্তু নর্মালি যারা করবেন এই বছরের 6 মাসের রিভিউ অনেক সময় হয় না, ফাইল করে থাকে। এদিকে কিন্তু গার্মেন্টস মালিকদের ট্রেড লাইসেন্স রিনিউ না হওয়ার কারণে তার এই কমপ্লায়েন্সের লাইসেন্স রিনিউ হচ্ছে না, তারপরে তার ফায়ার লাইসেন্স রিনিউ হচ্ছে না। সরকারের বাকি অধিদপ্তরগুলি কিন্তু ট্যাক্স পাচ্ছে না সঠিকভাবে। এই যেহেতু প্রথম শর্ত হইলে আমরা হোল্ডিং ট্যাক্সের আমরা মানে ট্রেড লাইসেন্স রিনিউয়াল থাকতে হবে, তাইলে বাকি সব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই জায়গাটাও যদি গভর্নমেন্ট থেকে বা সরকারি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটু আমাদের দিকে ইন্ডাস্ট্রিতে তাকান দেশের স্বার্থে, বিকজ দেশের যে আমরা যে পরিমাণ সুযোগ সুবিধা গভর্নমেন্ট দিচ্ছে আমাদেরকে অলরেডি আরএমজির জন্য, এইটাও যদি একটু নজর দেন তাহলে আমাদের মালিকরা অত্যন্ত ভালো কিছু করবেন আমার বিশ্বাস। এবং সঠিক টাইমে সঠিক হোল্ডিং ট্যাক্সটাও তারা দিতে পারবেন যদি কিস্তি যেভাবে করা আছে এটা যদি সঠিকভাবে ওনারা করে দেন। আমার কাছে মনে হয় এটা অনেক উপকৃত হবে গার্মেন্টস মালিকরা এবং ভালো করবে এটা। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, নাগরিক টিভির টিমকেও ধন্যবাদ। এবং আমি চাই যে আপনারা এইভাবেই দেশের জন্য এই আরএমজির জন্য যেভাবে আপনারা কাজ করতেছেন এবং আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে যাচ্ছেন, আমাদের কষ্টের কথাগুলো শুনতেছেন, এইটা দয়া করে আপনারা একটু সবসময় কন্টিনিউশন করবেন। তাতে আমাদের দেশেরই ভালো হবে, দেশের উন্নতি হবে, আমরা ভালো বিজনেসও করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম গাজীপুর অঞ্চলে যারা শিল্প কারখানা চালাচ্ছেন তারা কিরকম সংকট মোকাবেলা করছে সেসব বিষয় নিয়ে। উদ্যোক্তা যেটি বললেন, গাজীপুরে ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে তাদের এক ধরনের হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। আমরা আশা করব গাজীপুর সিটি কর্পোরেশন এই দিকে নজর দিবে, একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ ব্যাপারে উদ্যোগ নেবে যাতে কোনো উদ্যোক্তা ব্যবসায়ী এই ট্রেড লাইসেন্স করতে গিয়ে বা নবায়ন করতে গিয়ে কোনো ধরনের হয়রানির মধ্যে না পড়তে হয়। আজ এখানে শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।